টেকনোলজি ফ্যাসিলিটেড জেন্ডার বেস ভায়োলেন্স বা প্রযুক্তির সহায়তায় জেন্ডার ভিত্তিক সহিংসতা হলো আংশিক অথবা সম্পূর্ণভাবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বা ডিজিটাল মিডিয়া ব্যবহার করে কোনো ব্যক্তির বিরুদ্ধে জেন্ডারের ভিত্তিতে সংগঠিত হওয়া সহিংসতাপূর্ণ একটি কাজ, যা এক বা একাধিক ব্যক্তি দ্বারা সংগঠিত হয়। এটি জেন্ডার ভিত্তিক, নারী এবং মেয়েদেরকে শুধুমাত্র নারী হওয়ার কারণে টার্গেট করা হয়। এটি অনলাইন সহিংসতার চেয়েও বিস্তৃত এবং যখন এটি অনলাইনে এবং ডিজিটাল স্পেসে সংগঠিত হয়, এটি পুরনো বা নতুন যে কোনো ধরনের প্রযুক্তির মাধ্যমেও ঘটতে পারে, যেমন ফোন, জিপিএস ট্র্যাকিং ডিভাইস, ড্রোন বা যা ইন্টারনেটে সংযুক্ত নয় এমন কোনো রেকর্ডিং ডিভাইস। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন ও শুনছেন রেডিও নলতা FM 99.2। এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত আছেন সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি প্রযুক্তির সহায়তায় সংগঠিত জেন্ডার ভিত্তিক সহিংসতা বা TFGBV প্রতিরোধ বিষয়ক ধারাবাহিক অনুষ্ঠান নিরাপদ প্রযুক্তি নিরাপদ জীবন। আজ শুনছেন অনুষ্ঠানটির 6ষ্ঠ পর্ব। দর্শক, নিরাপদ প্রযুক্তি নিরাপদ জীবন অনুষ্ঠানটি অনলাইনে শুনতে ভিজিট করুন এবং রেডিও নলতার পেজে গিয়েও কিন্তু শুনতে পারেন। আপনাদের কোনো প্রশ্ন বা ফোন থাকলে SMS করুন 017431089992 এই নাম্বারে। রেডিওর ফেসবুক পেজে গিয়েও কিন্তু আপনারা মন্তব্য বা প্রশ্ন করতে পারেন। এছাড়া রেডিওতে অনুষ্ঠানটির পুনঃপ্রচার শুনতে পাবেন মঙ্গলবার একই সময় একই তরঙ্গে। অনুষ্ঠানটিতে পুরোটা সময় জুড়ে আপনাদের সাথে আছি আমি প্রতিমা রানী। দর্শক শ্রোতা, আমাদের আজকের পর্বের বিষয় কেমন হওয়া উচিত আমাদের ডিজিটাল আচরণবিধি। চলুন শুরু করি আমাদের আজকের অনুষ্ঠান। অনুষ্ঠানটি সম্প্রচারিত হচ্ছে BNNRC কর্তৃক বাস্তবায়নাধীন স্ট্রেংথেনিং রেজিলিয়েন্স এগেইনস্ট টেকনোলজি ফ্যাসিলিটেটেড জেন্ডার বেসড ভায়োলেন্স TFGBV অ্যান্ড প্রমোটিং ডিজিটাল ডেভেলপমেন্ট প্রকল্পের আওতায়। প্রকল্পটি নাগরিকতা সিভিক এনগেজমেন্ট ফান্ড CEF কর্মসূচির অংশ। এটি বাস্তবায়নে কারিগরি সহায়তা প্রদান করছে GFA কনসাল্টিং গ্রুপ এবং অর্থায়ন করছে সুইজারল্যান্ড, গ্লোবাল অ্যাফেয়ার্স, কানাডা ও ইউরোপীয় ইউনিয়ন। প্রিয় দর্শক শ্রোতা, গত 8 মার্চ বিশ্বব্যাপী পালিত হলো আন্তর্জাতিক নারী দিবস। এবছর আন্তর্জাতিক নারী দিবসের প্রতিপাদ্য ছিল আজকের পদক্ষেপ আগামী ন্যায় বিচার, সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার। বাংলাদেশ স্বাধীনতা লাভের পর থেকেই যথাযথ মর্যাদার সঙ্গে আন্তর্জাতিক নারী দিবস পালন করে আসছে। এ দিবসের চেতনা ও শিক্ষাকে গুরুত্ব দিয়ে রাষ্ট্র পরিচালনার মৌলিক নীতিতে নারী পুরুষ সমতার বিষয়টি স্থান পেয়েছে। বাংলাদেশের সংবিধানে নারী ও পুরুষের সমান মর্যাদা এবং সম অধিকার কথা সুস্পষ্টভাবে উল্লেখ রয়েছে। কেবল নারী হওয়ার কারণে কেউ যেন বৈষম্য ও নির্যাতনের শিকার না হন সেজন্য আইনগত সুরক্ষার ব্যবস্থা রাখা হয়েছে। বাংলাদেশের বিভিন্ন আইন ও নীতিমালায় নারীর অধিকার ও সুরক্ষাকে প্রাধান্য দেওয়া হয়েছে। তবে এত উদ্যোগ ও আইন সত্ত্বেও নারীরা এখনও শিক্ষা, স্বাস্থ্য, প্রযুক্তি ও সম্পদে প্রবেশাধিকারের শিকার। অনেক ক্ষেত্রে তারা বৈষম্য, সহিংসতা এবং সামাজিক কুসংস্কারের শিকার হন। বিশেষত প্রযুক্তির সহায়তায় সংগঠিত জেন্ডার ভিত্তিক সহিংসতা TFGBV নারীদের নিরাপত্তা মর্যাদার জন্য নতুন এক চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তাই বর্তমান সময়ে প্রযুক্তির সহায়তায় সংগঠিত জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধ ও প্রশমনে আমাদের ডিজিটাল আচরণবিধি সম্পর্কে জানা এবং এ সম্পর্কে আইন মেনে চলা খুব জরুরি। দর্শক শ্রোতা, কেমন হওয়া উচিত আমাদের ডিজিটাল আচরণবিধি বিষয়টি নিয়ে আজকের আলোচনার সাথে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন জনাব দিলুস কুমার ঘরামি, শিক্ষক, তথ্য যোগাযোগ প্রযুক্তি, নলতা আফসানা মিশন রেসিডেন্সিয়াল ডিগ্রি কলেজ। আরও আছেন সুবল কুমার পাল, যুব প্রতিনিধি। তো সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা সবাই কেমন আছেন? হ্যাঁ, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। দর্শক শ্রোতা, বর্তমান সময়ে আমরা সবাই কোনো না কোনোভাবে ইন্টারনেট, মোবাইল ফোন, সামাজিক যোগাযোগ মাধ্যম যেমন ফেসবুক, মেসেঞ্জার, ইউটিউব বা হোয়াটসঅ্যাপ ব্যবহার করছি। কিন্তু আমরা কি কখনো ভেবে দেখেছি অনলাইনে আমাদের আচরণ কেমন হওয়া উচিত? তো দর্শক শ্রোতা, আজকের আলোচনায় আমরা এই বিষয়গুলো জানব, তাই আমাদের সঙ্গে থাকুন।
স্যার, প্রথমে আপনার কাছে জানতে চাইবো যে ডিজিটাল আচরণ বা আচরণবিধি বলতে আমরা আসলে কি বুঝি? আসলে ডিজিটাল আচরণ বা আচরণবিধি বলতে ইন্টারনেট, সামাজিক যোগাযোগ মাধ্যম এবং অন্যান্য ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করার সময় দায়িত্বশীল, সচেতন ও সম্মানজনক আচরণ করাকে বোঝায়। এতে অন্যের গোপনীয়তা ও মর্যাদা রক্ষা করা, ভুয়া তথ্য বা গুজব না ছড়ানো এবং অশ্লীল কোনো ভাষা অন্তর্ভুক্ত থাকে না। একই সঙ্গে নিজের ব্যক্তিগত তথ্য নিরাপদ রাখা এবং ডিজিটাল প্ল্যাটফর্মগুলোকে ইতিবাচকভাবে ব্যবহার করাও এর অংশ। সহজভাবে বলতে গেলে অনলাইনে নৈতিক ও নিরাপদ আচরণ করাই হলো মূলত ডিজিটাল আচরণবিধি। এখন ডিজিটাল আচরণবিধির আওতায় আমাদের যেমন কিছু কাজ করতে হবে, তেমন সাথে সাথে কিছু কাজ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। এখন আমরা যদি দেখি যে আসলে ডিজিটাল আচরণবিধির আওতায় যে কাজগুলো আমরা করব, অনলাইনে সবসময় আমরা শালীন ও সম্মানজনক যে ভাষা সেগুলো ব্যবহার করার চেষ্টা করব। কোনো তথ্য বা খবর শেয়ার করার আগে তার সত্যতা যাচাই করব। অন্যের ছবি বা ব্যক্তিগত তথ্য শেয়ার করার আগে অনুমতি নেব। শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করা, ব্যক্তিগত তথ্য গোপন রাখা, সন্দেহজনক লিঙ্ক বা মেসেজ এলে সেগুলো সম্পর্কে সতর্ক থাকা, অনলাইনে ইতিবাচক ও শিক্ষামূলক বিষয় শেয়ার করা। কেউ অনলাইনের যদি যেটা কি আমরা কি বলি যে অনলাইন বুলেটিং বা অনলাইনে হ্যারাসমেন্টের শিকার হয়, তার পাশে দাঁড়ানো বা তাকে সহযোগিতা করা। এখন আমরা দেখব যে আসলে কোন বিষয় থেকে আমাদের বিরত থাকা উচিত, যেগুলো আমাদের না করা উচিত, যেমন ভুয়া খবর বা গুজব যাচাই ছাড়া শেয়ার করা উচিত না, কাউকে অপমান করা, বিদ্রোহ করা বা সাইবার বুলিং করা, অনুমতি ছাড়া অন্যের ছবি, ভিডিও বা ব্যক্তিগত তথ্য প্রকাশ করা, অপরিচিত বা সন্দেহজনক লিঙ্কে ক্লিক করা, অন্যের অ্যাকাউন্ট বা ব্যক্তিগত তথ্য হ্যাক করার চেষ্টা করা, ব্যক্তিগত পাসওয়ার্ড বা গোপন তথ্য অন্যের সঙ্গে শেয়ার করা। এই বিষয়গুলো মূলত আমাদেরকে খেয়াল রাখা উচিত বলে আমি মনে করি। ধন্যবাদ স্যার আপনাকে। আমার এবারের প্রশ্ন হচ্ছে যে অনলাইনে অন্যের ছবি বা ব্যক্তিগত তথ্য শেয়ার করার ক্ষেত্রে আসলে কী ধরনের সতর্কতা প্রয়োজন? আসলে অনলাইনে অন্যের ছবি বা ব্যক্তিগত তথ্য শেয়ার করার আগে অবশ্যই সংশ্লিষ্ট যিনি থাকবেন তার অনুমতি অবশ্যই নিতে হবে। ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা করা প্রত্যেকের দায়িত্ব। অনুমতি ছাড়া ছবি বা তথ্য শেয়ার করলে তার ব্যক্তির জন্য বিব্রতকর, তেমনি তার জন্য ক্ষতিকর। তাই সবসময় সচেতন ও দায়িত্বশীল আচরণ করা প্রয়োজন বলে আমি মনে করি। এরকম হয় যে অনলাইনে কেউ যদি হয়রানি বা অপমানজনক মন্তব্যের আসলে শিকার হয়, তখন তার কি করা উচিত বলে আপনি মনে করেন? আসলে এ ধরনের পরিস্থিতিতে প্রথমে আমাদের যেটি করতে হবে, শান্ত থাকতে হবে। অপমানজনক মন্তব্যের জবাবে ঝগড়া না করা, সেই ব্যক্তিকে ব্লক বা রিপোর্ট করা যেতে পারে। অযথা তার সাথে আমি যদি অনলাইনে তার সাথে ঝামেলা করতে যাই, সেটি আরও সমস্যার সৃষ্টি করবে। তো সেক্ষেত্রে প্রয়োজনে প্রমাণ হিসেবে স্ক্রিনশট সংরক্ষণ করে রাখতে হবে। এছাড়া পরিবার, শিক্ষক বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা আমাদের পাশাপাশি প্রশাসনিক কাউকে বিষয়টি জানানো এক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করতে পারে বলে আমি মনে করি। ধন্যবাদ স্যার আপনাকে। এবার আসি আমাদের যুব প্রতিনিধি সুবলদার কাছে, যে ডিজিটাল আচরণবিধি সম্পর্কে আসলে আপনি কিভাবে জানেন সেটা যদি আমাদেরকে একটু বলেন। ধন্যবাদ দিদিকে, সেই সাথে আরও ধন্যবাদ জানাই রেডিও নলতার সকল প্রতিনিধিকে এবং রেডিও নলতার মাধ্যমে আজকের একটা সুন্দর আয়োজন করার জন্য। আসলে ডিজিটাল যে আচরণবিধি বলতে আমরা যে ডিজিটাল যে মাধ্যমগুলো, যে ফেসবুক মিডিয়া, টুইটার, গুগল, হ্যাঁ, এগুলোর মাধ্যমে যেসব গুলো প্রচার হয়, এই যে কাজগুলো করা হয়, এগুলো একটু কিছু নিয়ম শৃঙ্খলা 2018 যে আইন বিধি অনুযায়ী কিছু নিয়ম শৃঙ্খলা উল্লেখ আছে। যেমন দেখা যাচ্ছে মার্জিত ভাষা ব্যবহার করা, নিজের ব্যক্তিগত তথ্য কাউকে না জানানো, কারোর কোনো তথ্য চুরি না করা, অনলাইন স্ক্যামিং না করা, হ্যাঁ, ঠিক আছে। তারপরে হলো বিভিন্ন ঘৃণামূলক বা অশ্লীল কোনো কাজ বা তথ্য মিডিয়াতে না ছাড়া, এগুলো আমাদের এই যে নিয়ম কানুনগুলো, এই আচরণটা মেনে চলার জন্য এটাই। তো আপনি এগুলোর মধ্যে আসলে বেশি কোন আচরণগুলো মেনে চলেন?
আমি এই আচরণগুলোর মধ্যে সবচেয়ে বেশি যে আচরণগুলো মেনে চলি সেটা হলো ভুয়া তথ্য প্রচার করা থেকে আমি বিরত থাকি। তারপরে আমার ব্যক্তিগত তথ্য কারোর সাথে শেয়ার না করি, কারোর তথ্য বা পাসওয়ার্ড চুরি না করা থেকে বিরত থাকি। অনলাইন বিভিন্ন স্ক্যামিং আছে, যেমন মনে করেন যে ইতিমধ্যে যে বিকাশের থেকে টাকা টাকা অনেকে স্ক্যাম করে চুরি করে নিয়ে, জি। এগুলো থেকে নিজেকে সংযত রাখি। তো আপনি এটা কিভাবে বা কোথা থেকে আসলে এই ডিজিটাল আচরণবিধি সম্পর্কে জেনেছেন সেটা যদি একটু বলতেন। আমি অনলাইন যে মিডিয়াতে যেমন ফেসবুক, টুইটার, এর থেকে জানছি, গুগল থেকে দেখছি, এবং আমাদের যে গ্রাম্য সরকার প্রতিনিধির মাধ্যমে, তারপরে ইউনিয়ন পরিষদের যে ডিজিটাল উদ্যোক্তার মাধ্যমে, তারপরে বিভিন্ন ধরনের যে এনজিও গুলো যে ট্রেনিং হয়, এই ট্রেনিং এর মাধ্যমে, এবং রেডিও নলতার বিভিন্ন প্রচারের মাধ্যমে, এই ডিজিটাল আচরণবিধি প্রচারের মাধ্যমে আমি জানতে পারছি। ধন্যবাদ আপনাকে। তো আমার এবারের প্রশ্ন যে ডিজিটাল আচরণবিধি সম্পর্কে জানার আগে আপনি কি কোনো এই আচরণবিধি লঙ্ঘন করেছেন কিনা, কেউ করেছে কিনা, কেউ ক্ষতির সম্মুখীন হয়েছেন কিনা আমি যদি একটু বলতেন। যতটা সম্ভব জি। নিজেকে সংযত রাখার চেষ্টা করেছি, তারপরও মানুষের কম বেশি একটু ভুল ত্রুটি হয়। জি। দেখা যাচ্ছে কোনো একটা তথ্য হঠাৎ আমি না বুঝে আমি ফেসবুকে ছেড়ে দিলাম, সেটার জন্য আমার একটা অ্যাকাউন্ট হ্যাক হয়ে যায় বা বন্ধ হয়ে যায়। এবং পার্শ্ববর্তীতেও আমি দেখছি যে তারা অনলাইনের মাধ্যমে বিভিন্ন ধরনের গুজব ছড়াচ্ছে। তো এই গুজবের কারণে দেখা যাচ্ছে তাদেরকে একটা আইনের আওতাতেও নিয়ে আসা হচ্ছে। তাদেরকে হলো বিভিন্নভাবে পর্যালোচনা করে তাকে আইনের আওতায় নিয়ে তাকে শাস্তির একটা ব্যবস্থা করা হচ্ছে। তা এগুলো থেকে আসলে আমাদের সরে আসা খুবই দরকার, কারণ মিডিয়ার মাধ্যমগুলোতে যেমন আমাদের উপকার আছে তেমন ক্ষতি স্বরূপ দিক আছে। আমরা যদি সেই আচরণগুলো মেনে না চলি তাহলে আমাদের আইনের সমস্যা হতে পারে, তারপরে নিজের ব্যক্তিগত সম্মানটা নষ্ট হতে পারে। তো আমরা চেষ্টা করব যে এই ডিজিটাল আইনগুলো, আচরণবিধিগুলো অবশ্যই আমরা মেনে যাতে চলি সেদিকে লক্ষ্য রাখবো। ধন্যবাদ আপনাকে। আমি আবারও যাব আপনার কাছে। তো এবার আমার স্যারের কাছে প্রশ্ন হচ্ছে যে যে আমি এতক্ষণ সুবলদার কাছ থেকে জানতে পারলাম যে ডিজিটাল আচরণবিধি সম্পর্কে না জানার কারণে উনি নিজে কীভাবে সম্মুখীন হয়েছেন, তো ওনাদের কী কী ধরনের সমস্যা ফেলেছেন সেগুলোও বলছেন। তো তাই এ পর্যায়ে আপনি যদি বলেন যে বর্তমান সময়ে ডিজিটাল আচরণবিধি আসলে কেন গুরুত্বপূর্ণ। আসলে বর্তমান সময়ে ডিজিটাল আচরণবিধি খুবই গুরুত্বপূর্ণ, জি। কারণ এখন আমাদের দৈনন্দিন জীবনের অনেক কাজই ইন্টারনেট ও ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে সম্পন্ন হয়, এটি আপনি নিশ্চয়ই জানেন। তো সামাজিক যোগাযোগ মাধ্যম, অনলাইন শিক্ষা, অনলাইন কেনাকাটা, ব্যাংকিং, বিভিন্ন সেবা গ্রহণ সহ সমস্ত ক্ষেত্রে নিয়মিতভাবেই কিন্তু আমরা ডিজিটাল প্ল্যাটফর্মটাকে ব্যবহার করছি। তাই অনলাইনে দায়িত্বশীল ও সচেতন আচরণ করা অত্যন্ত প্রয়োজন। ডিজিটাল আচরণবিধি মেনে চললে ভুয়া খবর বা গুজব ছড়ানো কমে, অনলাইনে হয়রানি ও সাইবার বুলিং প্রতিরোধ করা যায় এবং ব্যক্তিগত তথ্যের নিরাপত্তাও নিশ্চিত করা সম্ভব হয়। এছাড়া এটি মানুষের মধ্যে পারস্পরিক সম্মান ও ইতিবাচক যোগাযোগ গড়ে তুলতে সাহায্য করে। অন্যদিকে ডিজিটাল আচরণবিধি না মানলে বিভিন্ন ধরনের ঝুঁকি তৈরি হতে পারে, যেমন ভুয়া খবর বা গুজব দ্রুত ছড়িয়ে সমাজে বিভ্রান্তি ও অস্থিরতার সৃষ্টি হতে পারে। ব্যক্তিগত তথ্য বা ছবি অপব্যবহার, সাইবার হয়রানি, ব্ল্যাকমেইল বা প্রতারণার শিকার হওয়ার সম্ভাবনা থাকে। এছাড়া হ্যাকিং বা অনলাইনে প্রতারণার মতো সমস্যা দেখা দিতে পারে। এসব কারণে ব্যক্তিগত, সামাজিক ও আইনি জটিলতা তৈরি হতে পারে। সুতরাং আমাদেরকে এই বিষয়টার খেয়াল রাখা উচিত। ধন্যবাদ আপনাকে। তো দর্শক শ্রোতা, আপনারা কিন্তু দেখছেন রেডিও নলতা 99.2 FM চলছে কিন্তু আমাদের ডিজিটাল আচরণবিধি সম্পর্কে অনুষ্ঠান। এই বিষয়ে কিন্তু আপনারা কমেন্টসও করতে পারেন আর SMS করতে পারেন 0173108992 এই নাম্বারটিতে। স্যার, আমার এবারে প্রশ্ন হচ্ছে যে বর্তমান সময়ে একটি শিশু কোন উপায়ে, মানে কি উপায়ে যে ডিজিটাল প্রযুক্তির সাথে বেড়ে উঠছে, তো এক্ষেত্রে পরিবার কিভাবে শিশুদের সঠিক ডিজিটাল আচরণ শেখাতে পারে? আপনি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন। এটি আমাদের পরিবারের একটি দৈনন্দিন ঘটনা, প্রতিটি জি। পরিবারেই। বর্তমান সময়ে শিশুরা স্মার্টফোন, ট্যাব,
কম্পিউটার, তারপর আপনার অনলাইন ক্লাস, ইউটিউব, সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব ছোট বয়স থেকেই ডিজিটাল প্রযুক্তির সাথে পরিচিত হয়ে উঠছে। তাই পরিবারকে শিশুদের সঠিক ডিজিটাল আচরণ শেখাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। অভিভাবকদের উচিত শিশুদের নিরাপদভাবে ইন্টারনেট ব্যবহার শেখানো এবং অনলাইনে কি শেয়ার করা উচিত আর কি করা উচিত না সে বিষয়টাও তাদেরকে জানাতে হবে। এছাড়া নির্দিষ্ট সময়ের মধ্যে ডিভাইস ব্যবহার করার অভ্যাস গড়ে তোলা প্রয়োজন। সে আনলিমিটেড সময় ধরে তার জীবন যদি সেখানে সে অতিবাহিত করে, তার স্বাভাবিক কার্যক্রম সেখানে ব্যাহত হবে। অভিভাবকদেরও শিশুদের অনলাইন কার্যক্রমের দিকে নজর রাখা, ইতিবাচক শিক্ষামূলক কন্টেন্ট ব্যবহারে উৎসাহিত করা উচিত। সে শিক্ষামূলক কন্টেন্ট তৈরি করুক, শিক্ষামূলক কন্টেন্ট দেখুক, কিন্তু অনলাইনে অন্য কিছু দেখলে সে স্বাভাবিকভাবে সমস্যা বা ক্ষতিগ্রস্ত হবে। এতে শিশুর সচেতনতা ও দায়িত্বশীল ডিজিটাল নাগরিক হিসেবে গড়ে উঠতে পারবে বলে আমি ধন্যবাদ। স্যার, এক্ষেত্রে আসলে শিক্ষা প্রতিষ্ঠানের করণীয় কী হওয়া উচিত বলে আপনি মনে করেন? আপনি তো একজন শিক্ষক। ধন্যবাদ আপনাকে। এক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকাটা আমি মনে করি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ শিক্ষার্থীদের বাসার পরেই কিন্তু দ্বিতীয় যে শেখার জায়গা সেটি হলো শিক্ষা প্রতিষ্ঠান। তো শিক্ষার্থীদের জন্য ডিজিটাল আচরণবিধি, ডিজিটাল নিরাপত্তা বিষয়ে সচেতনতামূলক ক্লাস বা কর্মশালা আয়োজন করা যেতে পারে। শিক্ষার্থীদের ইন্টারনেট ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সঠিক ব্যবহার সম্পর্কে নিয়মিত দিক নির্দেশনা দেওয়া যেতে পারে। ভুয়া খবর শনাক্ত করার উপায় ও তথ্য যাচাই করার কৌশল শেখানো, সাইবার বুলিং বা অনলাইন হয়রানি থেকে কীভাবে নিজেদের সুরক্ষিত রাখা যায় সে বিষয়ে সচেতনতা তৈরি করা, শিক্ষার্থীদের মধ্যে সম্মানজনক ও দায়িত্বশীল ডিজিটাল আচরণ গড়ে তোলার জন্য আলোচনা ও পরামর্শ করা, এগুলো হতে পারে। কোনো শিক্ষার্থী সাইবার বুলিং বা অনলাইন হয়রানি তথা এই ধরনের শিকার হলে স্কুল কর্তৃপক্ষ ও শিক্ষকগণ রিপোর্ট করা, প্রয়োজনে প্রমাণ সংরক্ষণ করা এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি জানানোর ক্ষেত্রে কিন্তু সহায়তা করতে হবে। অভিভাবকদের সঙ্গে সমন্বয় করে শিক্ষার্থীদের নিরাপদ ও ইতিবাচক ডিজিটাল ব্যবহারে উৎসাহিত করতে হবে। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। তো আমরা কিন্তু দিলু স্যারের কাছ থেকে শিশু কিশোরদের ডিজিটাল আচরণবিধি সম্পর্কে সচেতন করতে পরিবার ও শিক্ষা প্রতিষ্ঠানের করণীয়গুলো জানলাম। এগুলো ছাড়াও আর কোন কোন উপায়ে ডিজিটাল আচরণবিধি সম্পর্কে ব্যাপক সচেতনতা বাড়াতে পারা যায়, এগুলো আসলে আপনি যদি বলতেন আমাদেরকে, আর কি কি বিষয়? ধন্যবাদ দিদিকে। মানে ডিজিটাল আচরণবিধি কিভাবে বাড়ানো যায়, জি, আর কি কি উপায়ে? এটা মূলত প্রচারের মাধ্যমে বাড়ানো যায়, তারপরে বিভিন্ন মিডিয়াতে, তারপরে স্থানীয় জনগণের মাধ্যমে। এটা যদি লিফলেট আকারে সামাজিক যোগাযোগ মাধ্যমে, অনলাইনের মাধ্যমে যদি এটা যে আচরণবিধির রুলসগুলো যদি সব জায়গায় ছড়িয়ে দেওয়া হয় তাহলে আমরা অনেক সচেতন থাকতে পারবো এবং এগুলো না মানলে যে ক্ষতি দিকগুলো আমাদের কতটা অসুবিধার সম্মুখীন হতে পারে এই বিষয়গুলো আমরা জানতে পারবো। সবচাইতে ভালো হয় যদি আমরা স্থানীয় সরকারের মাধ্যমে বা প্রচারের মাধ্যমে, রেডিও নলতা এরকম বিভিন্ন প্রচারের মাধ্যমে যদি এগুলো বলা হয় তাহলে আরও খুব সহজ হয় জানাটা। ধন্যবাদ আপনাকে। তো আমরা একটু ফেসবুকে কমেন্টস দেখে আসি। আমাদের সাথে আছেন এমডি রবিউল আছেন, ধন্যবাদ আপনাকে সাথে থাকার জন্য। আমাদের সাথে আছেন বাচ্চুদা আছেন, প্রযুক্তি ব্যবহার করে সাইবার ক্রাইম সংঘটিত হচ্ছে, বিষয়টি সম্পর্কে বলুন। ঠিক আছে, আপনি প্রশ্নটির উত্তর পেয়ে যাবেন। আমাদের সাথে আছেন আবু জাফর, নাইট জব, ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে আছেন আমাদের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার মামুন হোসেন, বলছেন প্রযুক্তির ব্যবহারে মানুষ প্রতিনিয়ত বিভিন্ন সহিংসতা বা নির্যাতনের দিকে পতিত হচ্ছে, এর থেকে বের হয়ে আসতে আমাদের করণীয় কী হতে পারে? তো স্যার, আমার আগের প্রশ্ন বাচ্চুদা করছে যে প্রযুক্তি ব্যবহার করে সাইবার ক্রাইম সংঘটিত হচ্ছে, বিষয়টি সম্পর্কে যদি একটু বলতেন। আসলে প্রযুক্তি দিয়েই তো আসলে সব কিছু হচ্ছে। একটি জিনিসের যেমন সুফল আছে তার সাথে সাথে তার কিছু বিপরীত দিকও আছে। তো এই প্রযুক্তি দিয়েই এখন মানুষকে হয়রানি বেশি করছে, যেটা অনেকে এআই টুলস ইউজ করে এটা করছে। অন্যের পাসওয়ার্ড হ্যাকিং করে তার জেনারেল ব্যাংকের অ্যাপসের পাসওয়ার্ড নিচ্ছে কিংবা মোবাইল ব্যাংকিংয়ের যে পাসওয়ার্ড সেগুলো নিচ্ছে।
তো আমাদের সবথেকে ভালো হবে যে আমাদের যে গোপনীয় পাসওয়ার্ডগুলো বা কার্ডের পিন নাম্বারগুলো, এগুলোকে যেহেতু ওনারাও বলে দেন আর আমরাও বলি যে আপনারা এগুলো আপনাদের সংরক্ষিত জায়গায় রাখবেন, যাতে আপনি ছাড়া দ্বিতীয়ত এটি যেন আর কেউ না জানতে পারে। এবং এমন একটি পাসওয়ার্ড আপনি সেট করবেন যেটির ভিতরে শুধু আপনি সংখ্যা দেবেন না বা শুধু আপনি কোনো ডিজিট দেবেন না, সব কিছু মিক্সড করে দেবেন। তাহলে দেখা যাবে যে আপনার পাসওয়ার্ডটি সেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে হোক কিংবা আপনার অন্য কোনো অ্যাপসের ক্ষেত্রে হোক, সেটি সুবিধা হবে। ধন্যবাদ আপনাকে এবং যিনি প্রশ্ন করছেন তাকে। আমার পরের প্রশ্ন ছিল এই যে প্রযুক্তি ব্যবহার মানুষ যে প্রতিনিয়ত বিভিন্ন সহিংসতার শিকার হচ্ছে ব্যবহার করে, তো আসলে এর থেকে বের হয়ে আসতে আমাদের করণীয় কি হতে পারে, এটা যদি বলতেন। ধন্যবাদ আপনাকে। এর থেকে করণীয় একমাত্র সেটি হলো আমাদের সচেতনতা। আমাদেরকে সচেতন হতে হবে। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করার ক্ষেত্রে আমাদের অবশ্যই সচেতনতা অবলম্বন করতে হবে। কিছু কিছু ক্ষেত্রে আমাদেরকে কিছু ফেক লিঙ্ক থাকে, স্প্যাম কিছু কল থাকে, যে এই বিষয়গুলো থেকে যারা আসলে আমাদেরকে হ্যাকিং করার চেষ্টা করে, তারা চেষ্টা চালিয়ে যায়। তো আমি যদি সেখানে পা দিই বা আমি যদি সেখানে ক্লিক করি সেই লিঙ্কটায়, তখন সহজেই তারা আমার অ্যাড্রেসটা পেয়ে যায় এবং আমাকে আমার যে ডিজিটাল প্ল্যাটফর্মটি আছে সেটি হ্যাক করতে সুবিধা হয়। তো সেক্ষেত্রে আমি আগেও বলেছি যে সচেতনতা এবং সাথে সাথে তার যে নিরাপত্তা, এটি নিশ্চিত করতে হবে। ধন্যবাদ আপনাকে। সুবলদা, আমি জানতে চাই যে কমিউনিটির মানুষ যারা আছে, তো ডিজিটাল আচরণবিধি সম্পর্কে আপনার মেসেজটা তাদের কাছে কি থাকবে, যারা ধরেন এই সম্পর্কে এখনো জানে না? ধন্যবাদ দিদি আপনাকে। কমিউনিটির মানুষ যারা আছে তাদেরকে আমি এটাই বলতে চাই যে আপনারা যে স্প্যামগুলো, যে অপরিচিত কল বা গুগল প্লে স্টোরের মাধ্যমে যেসব অ্যাপসগুলো আছে, আমরা না জেনে কোনো অ্যাপস হলো ওপেন করবো না। ওপেন করার ক্ষেত্রে কী হয়, কিছু পারমিশন চাই। আমাদের এই গুগলের এমন একটা সিস্টেম, এই অ্যাপসগুলো পারমিশন যদি আমি নিজে থেকেই যদি অন করে দিই, পারমিশনে যদি ওপেন করে দিই, তাহলে সহজেই তারা কিন্তু আমাদের মাধ্যমেই কিন্তু তথ্যগুলো পেয়ে যাচ্ছে। তা আমরা নিজেরাই সেই বিপদের সম্মুখীন হব না, ঠিক আছে? আর দেখা যাচ্ছে এখন বিভিন্ন অ্যাপসের মাধ্যমেও বলছে, লিঙ্কে দিচ্ছে যে আপনি 2000 টাকা পেয়েছেন, এটা পেতে আপনি ক্লিক করুন। তা ক্লিক করে দেখা যাচ্ছে আমরা আরও ওখানে তথ্য বলছে যে আপনি 10 জনের কাছে শেয়ার করে দিলেই 20 জিবি নেট পাবেন। তো রীতিমতো অনেকেই কিন্তু শেয়ার করে দিচ্ছে এবং শেয়ার করার পরে কিছু অপশান আসছে যে আপনি একটা ফর্ম ফিল আপ করুন। সেখানে বলছে যে আপনার কাছে একটা ওটিপি যাবে, এই ওটিপিটা দিয়ে সাবমিট করলে আপনি 20 জিবি নেট পাবেন। যারা অনেকে কিন্তু একটু কম বোঝে, তারা অথচ কিন্তু তারা ফোন ব্যবহার করছে, ঠিক আছে? তাদেরকে তখন ওই সময় মাথায় থাকে না যে আমার এটা যে স্ক্যামে হচ্ছে, হ্যাঁ, সে রীতিমতো কিন্তু ওইটা অন করে দেয়, ওই পাসওয়ার্ড বা ওটিপিটা ওখানে দিয়ে দেয়। এই দেওয়ার পরপরই কিন্তু ওই স্ক্যামিং কাজগুলো খুব সহজেই তারা তথ্য পেয়ে যাচ্ছে। তাই সবাইকে আমি বিনীত অনুরোধ করব যে আপনারা না বুঝে কোনো অনলাইন অ্যাপসগুলোতে পারমিশন দিবেন না এবং কাউকে ওটিপি দিবেন না। ওটিপি কোডটা কিন্তু খুবই জরুরি। এই বিকাশে কিন্তু লক্ষ লক্ষ টাকা, এর পূর্বে কিন্তু আগে যে বিভিন্ন ধরনের ভাতা, উপকারভোগী ভাতাগুলো দেওয়া হয়, এরা মূলত ম্যাক্সিমাম ক্ষেত্রে যারা বৃদ্ধ আছে, বয়স্ক আছে, কম শিক্ষিত আছে, এরা তো এই উপকারগুলো, যারা সুবিধা বঞ্চিত এইগুলো মানুষগুলো এই সুবিধা পেয়ে থাকে। কিন্তু দেখা যায় তাদেরকে একটা লিস্টেড আওতায় এনে যারা স্ক্যামিংগুলো করে, এরা খুব সহজেই তাদের কাছে বিভিন্ন রকম ফোন নাম্বার দিয়ে বা অনলাইন কলের মাধ্যমে তাদের কাছে ওটিপি দিয়ে দেয়। তো এই ভুলভ্রান্তি তথ্যগুলো থেকে আমরা বিরত থাকবো। সহজেই কাউকে ওটিপি দিব না, আমরা আগে জানবো, বুঝবো, তারপর সেটা ব্যবহার করবো। এবং
ফেসবুক মিডিয়াতে আমরা গুজব না ছড়ানোর দিক থেকে আমরা বিরত থাকি। কারণ একটা গুজব ছড়ালে কি হয়, অনেক বিভ্রান্তি সৃষ্টি হয়, হ্যাঁ, নিজেদের সম্মানটাও নষ্ট হয়। ফেসবুক মিডিয়া বা এই তথ্য প্রযুক্তির যুগে যে অনলাইন যে অপশনগুলো, এগুলো যেমন উপকার আছে তেমনি ক্ষতির দিকে আছে। তা আমরা সবাই চেষ্টা করব যাতে ভালো দিকে এগিয়ে যাওয়া যায়, আমরা ভালোটাকে নির্বাচন করব। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। তো এবার স্যার আপনার কাছে যাব যে আমাদের কমিউনিটির মানুষ যারা আসলে ডিজিটাল আচরণবিধি সম্পর্কে অতটা জানে না, তো তাদের সম্পর্কে আপনার মেসেজটা আসলে জানতে চাই। ধন্যবাদ। রেডিও নলতা 99.2 FM এই এই ধরনের যে প্ল্যাটফর্মগুলো আছে, এই প্ল্যাটফর্মগুলো কিন্তু প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে অনেকেই কিন্তু এগুলো শোনে, অনেকে জানে। তো এই ধরনের অনুষ্ঠানগুলো যদি বারবার করা হয় কিংবা তারা যদি জানতে চায়, আমাদের দেখা যাচ্ছে যে ইউনিয়ন ডিজিটাল সেন্টার আছে, সেই ইউনিয়ন ডিজিটাল সেন্টারগুলো কিন্তু সারা বাংলাদেশ ব্যাপী কাজ করে থাকে। তো আমি মনে করি যে সেখান থেকেও তারা সেই তথ্যগুলো নিতে পারে, জানতে পারে। আর যদি এটি প্রসার যদি এটাকে আরও বেশি সভা সেমিনারের মাধ্যমে সচেতনতা করা যায়, তাহলে মনে হয় যে তথ্য প্রযুক্তির যে কুফল সেটি থেকে তারা বিরত থাকবে, তথ্য প্রযুক্তির যে সুফল সেটি তারা ঘরে বয়ে নিয়ে আনতে পারবে বলে আমি বিশ্বাস করি। ধন্যবাদ আপনাকে। দর্শক শ্রোতা, আপনারা দেখছেন শুনছেন রেডিও নলতা 99.2 FM। আজকের আলোচনায় আমাদের সাথে উপস্থিত আছেন দিলুস কুমার ঘরামি, শিক্ষক, নলতা আহসানে মিশন রেসিডেন্সিয়াল ডিগ্রি কলেজ। আরও আছেন সুবল কুমার, যুব প্রতিনিধি। তো আজকের আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম ডিজিটাল প্রযুক্তি আমাদের জীবনকে কতটা সহজ করছে, কিন্তু এর সঠিক ব্যবহার না জানলে সমস্যা তৈরি হতে পারে। তাই আসুন আমরা সবাই মিলে একটি সচেতন ও দায়িত্বশীল ডিজিটাল সমাজ গড়ে তুলি। আজকের অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন ডিজিটাল আচরণবিধি সম্পর্কে এবং যারা অতিথি আছেন তারা কিন্তু বিস্তারিতভাবে আলোচনা করছেন। আর আপনারা এগুলো দেখছেন ও শুনছেন, সেজন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় দর্শক, অনুষ্ঠানের এ পর্যায়ের জন্য আজকে রয়েছে কুইজ। তো আমাদের আজকের কুইজ, অনলাইনে অপরিচিত কারো পাঠানো সন্দেহজনক লিঙ্ক পেলে কি করা উচিত? অপশন ক, সঙ্গে সঙ্গে ক্লিক করা। অপশন খ, বন্ধুদের পাঠানো। অপশন গ, যাচাই না করে শেয়ার করা। অপশন ঘ, ক্লিক না করে সতর্ক করা। তো প্রিয় দর্শক, সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে লটারির মাধ্যমে কিন্তু একজনের জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার। তাই আর দেরি না করে উত্তর পাঠানোর জন্য যোগ দিন আমাদের ফেসবুক পেজে। আর যারা SMS করতে চান তারা মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন কুইজ, এরপর একটি স্পেস দিয়ে সঠিক উত্তরের অপশনটি লিখে ঝটপট পাঠিয়ে দিন 01743108992 এই নাম্বারটিতে। দর্শক, কথা বলতে বলতে আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে পৌঁছেছি। আমাদের অনুষ্ঠান সম্পর্কে যে কোনো মতামত থাকলে অনুষ্ঠানটির নাম লিখে পাঠাতে পারেন, জানতে পারেন আপনার 01743108992 এই নাম্বারে বা হোয়াটসঅ্যাপে। অনুষ্ঠানটির আগামী পর্ব শোনার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের অনুষ্ঠান। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন আর অনলাইনে নিরাপদে থাকুন। তো বন্ধুরা, অনুষ্ঠানটির সম্প্রচারিত হয়েছে বিএনএনআরসি কর্তৃক বাস্তবায়নাধীন স্ট্রেংথেনিং রেজিলিয়েন্স এগেনস্ট টেকনোলজি ফ্যাসিলিটেটেড জেন্ডার বেসড ভায়োলেন্স TFGBV অ্যান্ড প্রমোটিং ডিজিটাল ডেভেলপমেন্ট প্রকল্পের আওতায়। প্রকল্পটির নাগরিকতা সিভিক এনগেজমেন্ট ফান্ড CEF কর্মসূচির অংশ। এটি বাস্তবায়নে কারিগরি সহায়তা প্রদান করছে GFA কনসাল্টিং গ্রুপ এবং অর্থায়ন করছে সুইজারল্যান্ড গ্লোবাল অ্যাফেয়ার্স, কানাডা ও ইউরোপীয় ইউনিয়ন। সবাই ভালো থাকবেন এই প্রত্যাশায় আজকের মতো বিদায়।